কাউকে বলতে গেলে বলি যে আমাদের এই প্ল্যাটফর্মের মারফতে যদি কেউ কিছু কেনাকাটি করে তাহলে সে তার খরচা করা টাকাটা 50 to 100% রিটার্ন পাবে, যেটা সব লোক প্রথম দিন কিন্তু একসেপ্ট করতে পারে না। ম্যাক্সিমাম লোকই অস্বীকার করে যে এটা কি করে সম্ভব। কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা সূত্র জানলে অঙ্ক সোজা আর সূত্র না জানলে অঙ্ক কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, যদি এখন বিষয়টা বলি যে কি করে 100% দেওয়া সম্ভব, সূত্রটা বলে দিলে কিন্তু মনে হবে যে এটা একটা ইজি ব্যাপার, কিন্তু এই ইজি ব্যাপারটাই যে এতদিন কারো মাথায় ছিল না। আজকে এই ইজি ব্যাপারটা কারো মাথায় এসছে বলে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সত্যি সত্যি এটা পাচ্ছে কিন্তু সবাই। আমার প্রায় এখানে 2 বছরের জার্নি হয়ে গেল, আমি কিন্তু 2 বছরে অনেক কিছুই প্রমাণ পেয়েছি, যেটা আমি প্রথম দিকে শুনেছিলাম অনেক কিছুই উপর দিয়ে গেছিল, অনেক কিছু মানে যে বলতে হয় তাই বলছে বোধহয় মোটিভেট করার জন্য, আলটিমেটলি এরকম কিছু হবে না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ আস্তে আস্তে ধাপে ধাপে পেয়েছি। তো যাই হোক, আমি প্রথম 100% কি করে হয় তার একটা নমুনা গল্প একটা গ্যারেজ দিয়ে বলবো। ধরুন আপনি কোথাও যাওয়ার জন্য নিয়মিত একটা গ্যারেজে গিয়ে নিজের বাইকটাকে জমা দেন, তারপরে ট্রেন ধরে বা বাস ধরে আপনার কাজে যান। তাহলে যেখানে আপনি বাইকটা জমা দেন, আপনাদের এই গড়িয়া এলাকায় একটা গ্যারেজে বাইক রাখতে গেলে কত টাকা নেয় সারাদিন রাখার জন্য? 20 টাকা। আমি 20 টাকা দিয়ে দেখাচ্ছি। ধরুন সকালবেলা আপনি গ্যারেজে গেলেন, আপনার বাইকটা রাখলেন, 20 টাকা দিলেন, চলে গেলেন। লেখার সাইজ বোঝা যাচ্ছে? তো 20 টাকা দিয়ে চলে গেলেন। গ্যারেজ মালিক বলছে, আপনার হয়ে যাচ্ছে না, ঠিক আছে। গ্যারেজ মালিক বলছে আমার গ্যারেজটা যেহেতু ওপেন গ্যারেজ, পাবলিক গ্যারেজ, যার যেরকম দরকার সে আসবে। জেনারেলি গ্যারেজে কেউ কাউকে ডেকে আনে না, নিজের প্রয়োজন অনুযায়ী সব লোক আসে। আপনি চলে যাওয়ার পরে এক এক করে একটা সময় 5 জন লোক এলো, কত টাকা দেবে? 100 টাকা। এবার গ্যারেজ মালিক বলছে আমি এই 5 জনের কাছ থেকে যদি 2 টাকা করে সরিয়ে রাখতে পারি তাহলে কত হবে? 10 টাকা। বলছে সেই 10 টাকাটা আমি প্রথম ব্যক্তি হিসেবে আপনাকে ফেরত দেব। কেন দেবে, দিলে কি হয় সেটা আমি পরে বলছি, কিন্তু চাইলে দেওয়া যায় কি যায় না? উনি পেয়েছে কাস্টমারের কাছ থেকে 100 টাকা, ওনার মনে হলো ঠিক আছে 90 টাকা পকেটে রাখি, প্রথম জনকে 10 টাকা ফেরত দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, এবার দিয়ে দিল। এবার এই 5 জনের চলে যাওয়ার পর একটা সময় দেখা গেল এক এক করে 25 জন চলে এলো, কত টাকা দেবে গ্যারেজওয়ালাকে? 25 × 20 500 টাকা। 500 টাকা। বলছে এই 25 জনের কাছ থেকেও যদি আমরা 2 টাকা করে সরিয়ে রাখি তাহলে আবার 50 টাকা জেনারেট হবে। তাহলে সেই 50 টাকাটা পরবর্তী যদি 5 জনকে আমরা 10 টাকা করে ফেরত দিই তাহলে 50 টাকা এখানে বেরিয়ে গেল, তাই তো? এখানে খেয়াল করে দেখুন, আপনি এবং আপনার পরবর্তী 5 জন তাদের দেওয়া টাকার 50% কিন্তু রিটার্ন পেয়ে গেছে। আর এই 25 জনের কাছ থেকে ন্যূনতম যদি আর 40 পয়সা করে সরানো যায় তাহলে আবার একটা 10 টাকা জেনারেট হচ্ছে, 40 × 25। তাহলে সেই 10 টাকা যদি দ্বিতীয় দফায় আপনাকে দেওয়া হয় তাহলে 10 10 20 টাকা আপনি 100% রিটার্ন পেলেন, তাই তো? এই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক আমি বিস্তারিত আর যাচ্ছি না, কারণ এরকম দেখাতে গেলে যত নিচে যাবো আমার তত টাফ হবে অঙ্কটা দেখাতে। আমি আর ওইখানে যাচ্ছি না, এখানেই শেষ করলাম। 1 5 25 31 জন কত টাকা দিয়েছে গ্যারেজ মালিককে? 620। এবং আপনাকে 2 দফায় 100%, পরবর্তী 5 জনকে 1 দফায় 50%, টোটাল 70 টাকা ফেরত দিয়েছে। গ্যারেজ মালিকের পকেটে রয়ে গেছে কত? 550 টাকা। এই জায়গায় আপনাকে 100% এবং আপনার পরবর্তী 5 জনকে 50% ফেরত দিতে গিয়ে গ্যারেজ মালিককে ম্যান পিছু কত টাকা লস করতে হয়েছে? যেখানে আদার্স আশেপাশের গ্যারেজওয়ালারা হয়তো 20 টাকায় পকেটে রাখছিল, উনি কত টাকা লস করেছে? উনি লস করেনি আমার তো মনে হয়, কারণ এটা তো আরো প্রচারে যাবে। 2 টাকা 40 পয়সা খরচা তো করেছে, লোকের মধ্যে বিলিয়েছে তো 2 টাকা 40 পয়সা। তো 2 টাকা 40 পয়সা যাওয়াতে ওনার কাছে 7 টাকা 60 পয়সা পকেটে রয়েছে, বাকিটা উনি বিলিয়েছে। আর এই বিলানোর সুবাদে আখেরে ওনার লস হবে না, কারণ আজকে যদি ওনার কাস্টমার সংখ্যা 100 হয়, এটা 1 মাস 2 মাস 6 মাস 1 বছরে এটা কিন্তু বেশ কয়েক গুণে বেড়ে যাবে। যেখানে দাঁড়িয়ে ওই 2 টাকা 40 পয়সার কোথাও মাথায়ও থাকবে না, উনি ওনার ব্যবসা ফুলে ফেপে উঠবে। আর আমাদের কাস্টমারের অ্যাঙ্গেলে যদি আমরা ভাবি তাহলে আমরা যেখানে আজ পর্যন্ত কিছুই ফেরত পেতাম না, সেখান থেকে আমাদের খরচা করা টাকাটা 100% রিটার্ন পাচ্ছি। এইটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এবং এইটা করতে গিয়ে আমি আজকে গ্যারেজ দিয়ে দেখালাম বোধহয় 20 টাকা,
কিন্তু এই ঘটনাটাকেই যদি আমি সোনার দোকানে দেখাই, গার্মেন্টস এর দোকানে দেখাই, বা ওষুধের দোকানে দেখাই, সেখানে তো 1000 টাকা লাখ টাকার বিল হতে পারে। তাহলে সেইটা এরকম ভাবে 100% রিটার্ন হতে পারে। তো এইটা হচ্ছে জাস্ট নমুনা গল্প, কারণ আমি পুরো ব্যাপারটা 10-15 মিনিটের বেসিক জিনিস দেখিয়ে দেবো, আপনি বুঝেও নেবেন। কিন্তু তর্কের ক্ষেত্রে যদি কাউকে একবার বলতে যান, সে কিন্তু প্রথম আপনার ওই কথা শুনেই বলবে যে এসব আবার হয় নাকি, কিভাবে 100% দেবে, এসব তর্ক আসবে। সেই তর্কটাকে আপনি বন্ধ করে দিতে পারেন 2 মিনিটের এই গল্পটা দিয়ে। এই গল্পটা বলার পরে কিন্তু আর কোনো তর্ক থাকে না, 100% ফেরত দেওয়া যায় কি যায় না এই দিন। এটা গেল আমাদের একটা বেসিক আইডিয়া, জাস্ট এই লোকের মুখ বন্ধ করার জন্য, বা লোককে 100% দেওয়া যায় কি যায় না সেটা বোঝানোর জন্য। কিন্তু আসলে আমাদের এখানে ব্যাপারটা কিভাবে চলছে, এবার সেটাতে আসি। আগে বললাম, আমাদের অরূপদাই বললো আপনাদেরকে যে এই যে কনসেপ্টটা, আমাদের এখানে 3 রকম জায়গা থেকে আমরা প্রোডাক্ট ব্যবহার করা প্রোডাক্ট নিতে পারি, অনলাইন, অফলাইন এবং কোম্পানির নিজস্ব প্রোডাক্ট। যেহেতু এটা ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম, এর নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। ফারাক কি অন্যদের সাথে, এ কিন্তু কোথাও কাউকে চাপিয়ে দিচ্ছে না নিলে প্রোডাক্টটা, যে আপনাকে আমার প্রোডাক্ট নিতেই হবে, না নিলে হবে না, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট ভলিউম নিতে হবে, এরকম কিছু চাপিয়ে দিচ্ছে না। আপনি স্বাধীন কাস্টমার, আপনার যেখান থেকে যা লাগবে সেটা ব্যবহার করবেন, সেখান থেকে আপনাকে কিভাবে দেওয়া যায় সেটাই এই সিস্টেম তৈরি করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা অফলাইনের দোকান দিয়ে বলছি, যে দোকান দিয়ে ধরুন আপনি প্রত্যেক মাসে 2000 টাকা করে কেনাকাটি করেন, আর এই দোকানদার অন এন অ্যাভারেজ আপনাদের কাছ থেকে প্রফিট রাখে 10%। তাহলে প্রতি 2000 টাকায় সে কত প্রফিট রাখছে? 200 টাকা। দাদা আপনাদের কাছে যদি একটা প্রশ্ন রাখি, আজকের দিনে যে কোনো দোকানদার বা ব্যবসাদার মার্কেটে টিকে থাকার জন্য তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কাস্টমার। সবাই একমত? দাদা একমত? হ্যাঁ, টিকে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একদম পারফেক্ট উত্তরই দিয়েছে। টু দ্য পয়েন্ট কথা বললে কিন্তু কাস্টমার হচ্ছে মেন চ্যালেঞ্জ। কাস্টমার আছে, ব্যবসা আছে, কাস্টমার নেই, ব্যবসা নেই, যতই সাজানো গোছানো শোরুম হোক না কেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে বলছি, ধরুন এই যে ঘরে বসে রয়েছি আমরা যে কজন, প্রত্যেকেই একই মার্কেটে সেম দোকান খুলে বসে রয়েছি, আর প্রত্যেকের বেসিক আইডিয়া এক, মানে কাস্টমার ধরে রাখার জন্য সবার কিছু আইডিয়া থাকে। তো সেই বেসিক আইডিয়াগুলো ধরুন এক। বেসিক আইডিয়াগুলো কি হতে পারে? প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, দামটা রিজনেবল হতে হবে, ব্যবহার ভালো হতে হবে, আর পরিষেবাটা টাইম মতন দিতে হবে। এটা তো বেসিক আইডিয়া। এবার আমরা সবাই বেসিক আইডিয়া এক রেখে যদি একটা মার্কেটে দোকান খুলে বসি, আর আমি যদি মাঝখান থেকে আশা করি আমার দোকানটা একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, আমার সেল একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, ব্যবসাটা একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, হবে কি? অ্যাভারেজ ব্যবসা হবে। দুজন একজন হেরফের হতে পারে, কিন্তু ব্যবসা কিন্তু অ্যাভারেজই চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার এই অফলাইনের কেনা বা অনলাইনের কেনা যে দোকানটা, তাকে আমি একটা আইডিয়া দিচ্ছি তাদের ব্যবসাটা কি করে এক্সট্রাঅর্ডিনারি হতে পারে। এই দোকানদারকে বলছি, দাদা এতদিন অব্দি যা প্রফিট করেছিলেন, আজকের পর থেকে আপনার প্রফিটের একটা অংশ আপনি ইনস্ট্যান্ট কাস্টমারকে ফেরত দিয়ে দিন, আর একটা অংশ আপনি নিজের কাছে রাখুন, তাহলেই ঘটনা পাল্টে যাবে। এটা নিয়েও অনেকে অনেক রকম বক্তব্য বলতে পারে, আমি আর সেই পার্টে যাচ্ছি না। আমি জাস্ট বলছি এই আইডিয়াটা কিন্তু আমাদের প্রোক্রিয়েটিভের তৈরি করা প্রথম আইডিয়া নয়, এটা মার্কেটের একটা চালু আইডিয়া যেখান থেকে ধার করে নেওয়া হয়েছে। কারণ বললে পরে বলবে না এটা জানি, কারণ অনলাইনে মোটামুটি সবার কেনাকাটির অভ্যাস আছে। তো অনলাইনে যারা যে জিনিসটা কিনছেন, যে প্রোডাক্টটা আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আনছে কোথার থেকে? অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যেই হোক, তারা আনছে কোথার থেকে? কোনো একটা সেলের, কোনো একটা শোরুম হোক, কোনো ডিস্ট্রিবিউটর হোক, বা কারো কাছ থেকে নিয়ে আসছে। তো ধরে নিন সেই যে যার কাছ থেকে নিয়ে আসছে সে হচ্ছে আমার দোকান থেকে সে নিয়ে সেল করছে। আচ্ছা অ্যামাজন, ফ্লিপকার্ট বা যেই কেউ আমার দোকান থেকে কি এমনি গিয়ে নিয়ে সেল করে দেবে? নিশ্চয়ই না। তার সাথে তো কিছু একটা চুক্তি হবে। কি চুক্তি? প্রফিট নিয়ে, যে দাদা আপনার মাল তো বেচে দেবো, আপনাকে কিছু করতে হবে না, শুধু মালটা রেডি রাখবেন, কিন্তু আপনার মাল যে সেল করে দেবো, আপনি আমাকে কি দেবেন? তো সেটা এরকম ধরনেরই একটা আইডিয়া। প্রফিটের কিছু অংশ সে নিয়ে নেবে, আমাকে কিছুটা দেবে। আমি বসে থেকে ঘরে বসে পাচ্ছি বলে আমি এগ্রি করে নিলাম, ঠিক আছে চলো বেচো আমার মাল। এইরকমই যদি আপনাদের এই অফলাইনের দোকান যদি এই সিস্টেমটাকে মেনে নেয়, তাহলে কি হতে পারে দেখুন। পরের মাসে আপনি গেলেন আবার ওখান থেকে 2000 টাকার কেনাকাটি করতে, শর্ত অনুযায়ী উনি কি দেবে আপনাকে? 100 টাকা। এই 100 টাকাটা আপনি আপনার মোবাইল ওয়ালেটে দেখতে পাবেন যে অমুক দোকানদার আপনাকে 100 টাকা ফেরত দিয়েছে, কিন্তু টাকাটাকে মোবাইল ওয়ালেট থেকে না আপনি হাত থেকে তুলতে পারবেন, না ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য একটা সিস্টেম আছে।
যখনই এই টাকাটাকে আপনি সিস্টেমে দিলেন, সিস্টেম আপনাকে 100 টাকার এগেনস্টে একটা পয়েন্ট দেবে, যেটাকে বলা হয় 1 আরপি বা 1 রিওয়ার্ড পয়েন্ট। এবং এই রিওয়ার্ড পয়েন্টই কিন্তু এই টোটাল প্রজেক্টটাকে বা টোটাল কনসেপ্টটাকে ইউনিক বা অসাধারণ বানিয়েছে অন্যান্য সব কনসেপ্টের থেকে। কেন বলছি কথাটা? কারণ বিগত দিনে আমরা যত কনসেপ্ট দেখেছি সবাই হিসেব করতো কিন্তু পিভি এবং বিভি দিয়ে, মানে এখনো করে তারা, টাকায় কিন্তু কেউ হিসেব করে না। পিভি বিভির ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আপনি ব্যবসা যখনই করছেন কোন একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করলে আপনি একটা ইনকাম পাবেন। ধরুন গত মাসে একটা ভালো স্ল্যাব টাচ করেছেন, ভালো একটা ইনকাম পেয়েছেন। যদি পরের মাসে ব্যবসা ঠিক মতন ওই জায়গায় টাচ না করে বা কমে যায়, তাহলে কিন্তু ইনকাম কমেও যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। এরকম ঘটনারও অভিজ্ঞতা আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। কেন ঘটে না? পরবর্তী স্টেপগুলো শুনলে বুঝতে পারবেন। এইটা গেলে একটা পয়েন্ট। আর একটা কথা হচ্ছে, ভারতবর্ষের বুকে মানে প্রায় 28-29-30 বছর ধরে ডাইরেক্ট প্রোডাক্ট মার্কেটিং এর উপর ডাইরেক্ট সেলিং চলছে। আজ পর্যন্ত এরকম কোন কোম্পানি দেখেছেন যে তার টোটাল অ্যাপসে হোক বা কোনো ম্যাগাজিনে হোক তার টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা বা কাস্টমার সংখ্যা কোথাও ডিসক্লোজ করেছে? দেখিয়েছে কোথাও? করেছে না। কারা? লিপগুডে আছে। যাই হোক, লিপগুডে আছে। যাই হোক, আমার জানা ছিল না।